গ্রামে নতুন বিয়ে হওয়া মেয়েদেরকে তুলে নিয়ে যাচ্ছে, এরপর তাদেরকে ধর্ষণ করে এখানে সেখানে লাশ ফেলে রাখছে এক সাইকো কিলার। অনেক চেষ্টা করেও এমন ভাবে নববধূদের ভোগ করে মেরে ফেলার পেছনের রহস্য উদ্ঘাটন হয় না, তাই বাধ্য হয়ে পুলিশ অফিসার নিজেই বিয়ে করে নেয় আর ওই সাইকো কিলারের জন্য অপেক্ষা করতে থাকে। গ্রামের মানুষের হুঁশ উড়িয়ে দেয়া এই সাইকো কিলারকে কি আদৌ থামানো সম্ভব? কি তার এই খুনের পেছনের রহস্য? গল্পের প্রতি মুহূর্তের গায়ে কাটা দেওয়া টুইস্ট আর সাসপেন্স ছিল এক কথায় অসাধারণ। বলছিলাম 2021 সালে মুক্তি পাওয়া ওদেলা রেলওয়ে স্টেশন মুভিটার গল্প। তো বন্ধুরা, শক্ত হয়ে বসে পড়ুন, শুরু করছি আজকের সিনে গল্প। ভারতে তেলেঙ্গানা রাজ্যের একটি গ্রামের নাম ওদেলা। এই গ্রামের এক সত্য ঘটনার উপর ভিত্তি করে আজকের গল্পটা। শুরুতে দেখা যায় একটা মেয়ে কর্দমাক্ত অবস্থায় হাতে একটা কাটা মাথা নিয়ে রেল লাইন দিয়ে হেঁটে আসছে। মেয়েটা এই অবস্থায় থানায় যায়। থানায় পুলিশরা মেয়েটাকে এমন অবস্থায় দেখে হতভম্ব হয়ে যায়। তারা বুঝে উঠতে পারে না কি হচ্ছে এসব। মেয়েটা সোজা গিয়ে পুলিশের টেবিলে এই কাটা মাথাটা রাখে। পুলিশ তখন এই মাথার বডিটা কোথায় তা জানতে চায়। আর এরপর ওই মেয়েটার কথাই গ্রামের একটা পরিত্যক্ত শুকনো কুয়া থেকে পুলিশরা ওই কাটা মাথার বডিটা উদ্ধার করে আনে। এখন এই যে লোকটাকে দেখছেন, ইনি হলেন আইপিএস অফিসার অনুদীপ। শতগুণ নিষ্ঠাবান একজন পুলিশ অফিসার। জয়েন করার পর 3 মাসের প্রশিক্ষণ নিতে সে এই গ্রামে এসেছে। যাই হোক, প্রথমে আমরা যা দেখতে পেলাম তার মূল রহস্য জানতে আমাদের 3 মাস পেছনে যেতে হবে। তেলেঙ্গানা শহরে অনুদীপ নতুন পুলিশে যোগদান করেছে। তাকে ট্রেনিং এর জন্য ওদেলা পাঠানো হবে। তাই যাওয়ার আগে তার গার্লফ্রেন্ড রিনিকে ফোনে সে ট্রেনিং এর কথা বললে রিনিও তার সাথে যেতে চায়, কিন্তু বেশ দুর্গম জায়গা হওয়ায় অনুদীপ রিনিকে তার সাথে নেয় না। ছোট্ট একটা গ্রাম ওদেলা। এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন, ওর নাম মাধবী। গতকালই তার বিয়ে হয়েছে। মাধবীর স্বামী জয় এই গ্রামের নামকরা ফটোগ্রাফার সাম্বার সাথে কথা বলছিল। আসলে সাম্বাই গতকাল তাদের বিয়ের সব ছবি তুলেছে। তারা বসে গতকালের তোলা ছবিগুলো দেখছিল। মাধবী বের হতেই জয় তখন মাধবীর দিকে তাকায়। অন্যদিকে দেখা যায় একটা মহিলা তার স্বামীকে ঝাঁটাপেটা করছে। এই মেয়েটার নাম রাধা আর তার স্বামীর নাম ধীরুপদী। রাতে ধীরুপদী মদ খেয়ে বাড়ি ফিরে চুলোর ভিতর হিসু করেছে। এই জন্যই রাধা তাকে পেটাচ্ছে। আসলে ধীরুপদী এই কাণ্ড প্রতিদিনই করে, আর এমন কাজ করলে মার তো খেতেই হবে। এর মধ্যেই বাইক নিয়ে একজন লোক তাদের বাড়িতে আসে, যার নাম রানা। সে এই গ্রামের পঞ্চায়েত ধীরুপদীকে বলে, এ কি ধীরুপদী, প্রতিদিন মদ খেয়ে বউয়ের হাতে মার খেতে কি ভালো লাগে? তুই তো দেখছি আমাদের পুরুষ জাতির মান সম্মান ডুবাবি। এর থেকে মদ খাওয়া ছেড়ে দিলেই তো পারিস। কিন্তু ধীরুপদী তো মদ ছাড়তে রাজি না। সে পঞ্চায়েতকে বলে, আপনি যেদিন পঞ্চায়েতের নির্বাচনে হারবেন ওই দিন আমি মদ খাওয়া ছেড়ে দেব। আসলে এই গ্রামে রানার সাথে নির্বাচন করার মতো কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তাই পঞ্চায়েত নির্বাচনে প্রতিবারই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যায়। তাই গ্রামের সবাই জানে, সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠলেও প্রতিবার নির্বাচনে রানার পঞ্চায়েত হওয়া কেউ আটকাতে পারবে না। আর এই জন্যই ধীরুপদী বুদ্ধি করে এই কথাই বলেছে, যাতে তাকে আর মদ ছাড়তে না হয়। যাই হোক, পঞ্চায়েত মূলত শার্ট আয়রন করাতে ধীরুপদীর বাড়িতে এসেছে। তার মানে ধীরুপদী আর তার বউ ধোপার কাজ করে। তবে রাধা একজন সৎ মহিলা, তার মধ্যে কোনো লোভ লালসা নেই। ওই দিন রাতের বেলা কয়েকজন লোক জঙ্গলের মধ্যে বসে মদ খাচ্ছিল, আর তাদের মধ্যে একটা ছেলে ফোনে মাধবীর ছবি বের করে দেখছে। এই ছেলেটার নাম বিবেক। আসলে তার সাথে মাধবীর রিলেশন ছিল। তাই মাধবীর বিয়ে হয়ে যাওয়ার পর সে একেবারেই ভেঙে পড়েছে। সে কিছুতেই মেনে নিতে পারছে না যে মাধবী আর এখন তার নেই। তখন বিবেকের বন্ধুরা তাকে বলে, কি করলি তুই জীবনে? প্রেম করলি তুই, আর ভোগ করছে আরেকজন। আসলে তুই অনেক বোকা। তোকে কতবার বলেছিলাম, তুই তো আমার কথা শুনলি না। কিন্তু বিবেক মাধবীকে অনেক ভালোবাসতো। তার প্রেম ছিল পবিত্র। তখন তার বন্ধুরা বলে, আজ ওদের ফার্স্ট নাইট, দেখ নিশ্চয়ই অনেক মজা করছে। এসব শুনে বিবেক প্রচন্ড রেগে যায়। সে অনেক মদ খায় আর রেগে গিয়ে বলে, আজই আমাকে কিছু করতে হবে। পরদিন সকাল হতেই পাশের বাড়িতে চিৎকার চেঁচামেচি শোনা যায়। সবাই বলছে মাধবী মারা গেছে, কেউ তাকে মেরে জঙ্গলে ফেলে গেছে। গ্রামের সবাই তখন দৌড়ে সেখানে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ চলে আসে। তখন পুলিশ কালভার্টের পাইপের মধ্যে মাধবীর লাশ খুঁজে পায়। দেখা যায় কেউ তাকে ধর্ষণ করে ক্ষত বিক্ষত অবস্থায় ফেলে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে এক জোড়া জুতো পায়। তখন সবাই মাধবীর স্বামী আর শ্বশুরকে সন্দেহ করে। তাই পুলিশ তাদেরকে ধরে নিয়ে আসে। তখন মাধবীর স্বামী বলে, স্যার আমি আমার স্ত্রীকে মারিনি, এটা বিবেকেরই কাজ। কারণ আমাদের এঙ্গেজমেন্টের পর
পর ও আমাদের মারার হুমকি দিয়েছিল। বিবেকের কথা শুনে পুলিশ আর দেরি না করে তাকে থানায় ধরে নিয়ে আসে। সবাই মিলে বিবেককে খুব মারধর করে। মার্ডারের কেস বলে কথা, এত সহজে খুনিকে পুলিশ ছেড়ে দেবে না। কিন্তু তখন অনুদীপ বলে ও তো একজন সাসপেক্ট, ও আসল ক্রিমিনাল নয় যে এভাবে মারতে হবে। তখন পুলিশের একজন এসআই বলে, স্যার আমি জানি কি করতে হবে, দেখুন কিভাবে স্বীকার করে আসল কথা। এটা বলার পরেই বিবেকের জামা প্যান্ট খুলে তাকে বিব্রস্ত করা হয়। তারপর বেতে লাঠি এনে তাতে তেল মাখানো হয়। এতে বিবেক জানতে চায় এটা দিয়ে আমাকে মারবেন। এসআই বলে, মারবো না, তোর অন্দর মহলে ঢোকাবো। যেই কথা সেই কাজ। যন্ত্রণা সহ্য করতে না পেরে বিবেক একটা পর্যায়ে স্বীকার করে যে সেই মাধবীকে মেরেছে। অন্যদিকে দেখা যায় রাধা ধীরুপদীকে নিয়ে গ্রামের একটা ডাক্তারের কাছে গিয়েছে। আসলে তাদের বিয়ে হয়েছে অনেকদিন, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না। এখন তাদের বাচ্চার খুবই প্রয়োজন। ডাক্তার জানতে চাচ্ছিল তাদের সেক্সুয়াল লাইফ কেমন। রাধা বলে ধীরুপদীর অনেক দুর্বলতা আছে। তখন ডাক্তার তাকে কিছু পাতা আর কিছু সিরাপ দিয়ে বলে এগুলো খেলে তোমার মধ্যে পুরুষত্ব ফিরে আসবে। এদিকে পুলিশ বিবেককে কোর্টে নিয়ে যাচ্ছিল, কিন্তু বাইরে এসে সে অনুদীপের পা জড়িয়ে ধরে বলে, স্যার আমি বাঁচার জন্য মিথ্যা বলেছি, বিশ্বাস করুন আমি কিছু করিনি। তখন অনুদীপ ওকে একটা পানির বোতল ছুড়ে দেয়। এরপর এসআই কে বলে ওকে ছেড়ে দিন, ও দোষী নয়। এসআই তখন রেগে গিয়ে বলে, স্যার আপনি বেশি শিক্ষিত হতে পারেন, কিন্তু আপনার থেকে আমার অভিজ্ঞতা অনেক বেশি। ওই আসল খুনি, আর আপনি অস্বীকার করছেন কিভাবে? ও তো সবার সামনে স্বীকার করেছে যে ওই মাধবীকে মেরেছে। অনুদীপ তখন প্রমাণ দেখায় যে ভিকটিমের সব আঘাত ছিল ডান দিকে, কিন্তু বিবেক বাহাতি। আর ঘটনাস্থলে যে জুতো পাওয়া গেছে তার সাইজ হলো 10, কিন্তু বিবেকের জুতার সাইজ 8। আর সব থেকে বড় বিষয়, পোস্টমর্টেমে যে ডিএনএ পাওয়া গেছে তার বয়স 30 হবে, কিন্তু বিবেকের বয়স তো 25ই হয়নি। ফলে পুলিশ এখানে বিবেককে ছেড়ে দেয়। এর মধ্যে খবর আসে ওয়ার্ড মেম্বারের ছেলের বউকে কেউ খুন করেছে। পুলিশ ঘটনাস্থলে যেয়ে দেখে জঙ্গলের মধ্যে একটা মেয়ের রক্তাক্ত দেহ পড়ে আছে। আশেপাশের সবাই বলছে মেয়েটার মাত্র কিছুদিন আগে বিয়ে হয়েছে, এখনো তার হাত থেকে মেহেদির দাগ ওঠেনি। এতে অনুদীপের একটু সন্দেহ হয়, কারণ দুটো খুনই হয়েছে নতুন বউয়ের, আর এই দুটি খুনের মধ্যে মিলও রয়েছে। তার মানে এটা কোনো সাধারণ খুন হতে পারে না, এর পেছনে নিশ্চয়ই কোনো বড় হাত আছে। তবে এসআই এই কথা মানতে নারাজ। তার ধারণা এগুলো স্বাভাবিক খুন। অনুদীপ মার্ডারের স্থানে একটা ফোন পায়, কিন্তু ফোনটাতে চার্জ ছিল না। তাই সে রাতের বেলা থানায় গিয়ে ফোনটাতে চার্জ দেয়। এরপর ফোনটা ওপেন করে সব মেসেজ কল চেক করে দেখে। একটা পর্যায়ে গ্যালারি ওপেন করতে সে গ্যালারিতে একটা ভিডিও পায়, কিন্তু সেখানে কোনো মানুষের চেহারাই দেখা যাচ্ছে না, শুধু অডিও শোনা যাচ্ছে। এখানে শোনা যাচ্ছিল এক ব্যক্তি কোনো এক মেয়েকে তুলে এনে তাকে টর্চার করছে। এরপর তার স্বামীর সাথে কাটানো প্রথম রাতের ব্যাপারে জানতে চাইছে। বাসর রাতে মেয়েটার স্বামী তার সাথে কি কি ব্যবহার করেছে, কিভাবে কি করেছে, মেয়েটা ধাপে ধাপে সব বলছে। আর ওই রহস্যময় দুর্ধর্ষ লোকটা মেয়েটাকে ঠিক সেইভাবেই ধর্ষণ করেছে। মেয়েটা বাঁচার জন্য চিৎকার করলেও কিন্তু লোকটা মেয়েটাকে ধর্ষণ করেই হত্যা করে ফেলে। এখন এই ভিডিও ক্লিপ পাওয়ার পর অনুদীপের কাছে শুধুমাত্র এই একটাই ক্লু আছে, আর তা হচ্ছে এই ক্লিপে থাকা লোকটার ভয়েস। অন্যদিকে ধীরুপতির ভাই চান্দুকে দেখা যায় তার বন্ধু সাম্বাকে সে ফোনে বলছে, কোথায় পাস এসব ভিডিও, আমাকে পাঠা দেখি। সাম্বা বলে, পাঠাচ্ছি, দেখে ডিলিট করে দিস কিন্তু। তখন চান্দু দেখে রাধা গোসলে যাচ্ছে। সে সাম্বাকে বলে, ভাই ফোন রাখ, আমার ভাবি গোসলে যাচ্ছে। সাম্বা বলে, আচ্ছা ঠিক আছে, পরে কথা হবে, এনজয় কর। এরপর রাধা গোসল শুরু করলে চান্দু দরজার ফাঁকা দিয়ে রাধার গোসল করা দেখে আর ফোনে রেকর্ডও করে। কিন্তু এক মহিলা এটা দেখতে পেয়ে বলে, চান্দু তুই এখানে কি করছিস? চান্দু বলে, আমার বউকে দেখি। তখন মহিলাটা বলে, আগে নিজে বিয়ে কর, তারপর বউকে দেখিস। এরপর ওই মহিলা রাধাকে ডাকতেই চান্দু সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সাম্বাকে দেখা যায় একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আর সাম্বা তার ভিডিও করছে। অন্যদিকে পুলিশ ওই ভয়েস ক্লিপটা নিয়ে গ্রামের বিভিন্ন জায়গায় লোকেদেরকে শোনায়, কিন্তু কেউ চিনতে পারে না। অবশেষে ধীরুপদীকে শোনানোর পর ধীরুপদী বলে, গলাটা আমার পরিচিত মনে হচ্ছে। তখন সে চান্দুকে ডেকে বলে, দেখ এটা সাম্বার আওয়াজ মনে হচ্ছে, ওই তো এই ধরনের বাজে শব্দ ব্যবহার করে। কিন্তু চান্দু বলে, আরে না, ওর মতো হলেই কি ওর ভয়েস হবে নাকি? চান্দুর এমন আচরণ সন্দেহজনক দেখে পুলিশ সাম্বাকে থানায় নিয়ে আসে। সেখানে অনুদীপ ভয়েস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করে সাম্বার ভয়েস ম্যাচ করানোর চেষ্টা করে, কিন্তু তার ভয়েস ম্যাচ করে না। ঠিক তখনই সাম্বার পক্ষ নিয়ে একজন উকিল সেখানে আসে। সে বলে যে সাম্বা ওই দিন অন্য গ্রামে বিয়ে বাড়িতে ভিডিও করছিল। তখন বাধ্য হয়ে এসআই সাম্বাকে ছেড়ে দেয়। অনুদীপ যেহেতু এখনো ট্রেনিং নিচ্ছে, তাই সে সিনিয়র হলেও এখন এসআই এর সিদ্ধান্ত মতো তাকে কাজ করে যেতে হবে। আর এসআই চায় না যে তার কাজে অনুদীপ বাধা দিক। ওই দিন এসপি কল করে এসআই কে দ্রুত কেসের রিপোর্ট জমা দিতে বলে। এসপির কথা শুনে এসআই চিন্তায় পড়ে যায়। তাকে চিন্তিত দেখে অনুদীপ বলে, বেশি চিন্তা না করে খুনিকে খুঁজুন, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। যেহেতু অনুদীপ তার প্রতিটা কাজে ইন্টারফেয়ার করেই চলেছে, তাই
তাই এসআই অনুদীপকে আর পছন্দ করছে না। সে অনুদীপের কথায় রেগে গিয়ে বলে, স্যার, পরীক্ষায় পাশ করা আর কেস সলভ করা এক বিষয় নয়। অনুদীপ তাকে বলে, এখন টেকনোলজি অনেক এগিয়ে গিয়েছে, ডিএনএ টেস্ট করালেই তো আসল খুনিকে সহজে ধরা যাবে। এটা শুনে এসআই বলে, এতটা সহজ নয়। এর আগে একটা রেপ কেসের জন্য ডিএনএ টেস্ট করাতে দিয়েছিলাম, কিন্তু 6 মাস লেগেছিল রিপোর্ট হাতে আসতে। তখন অনুদীপ তাকে কিছু জায়গার নাম বলে। সে বলে, এইসব জায়গায় গেলেই 4 দিনের মধ্যে টেস্টের রিপোর্ট হাতে পাওয়া যাবে। এসআই বলে, তাহলে আপনি কি বলছেন, গ্রামের সব মানুষদের ধরে নিয়ে ডিএনএ টেস্ট করাবো? এটা কি সম্ভব? তখন অনুদীপ বোর্ডে একটা ছক আঁকে। সে গ্রামের মহিলা, বাচ্চা এদের সবাইকে বাদ দিয়ে 25 থেকে 30 বছর বয়সের মধ্যে যারা পড়ে আর যাদের জুতোর সাইজ 10 তাদের একটা লিস্ট করে। আর তখন দেখা যায় এই শর্ত অনুযায়ী 20 থেকে 25 জনের ডিএনএ টেস্ট করালেই হয়ে যাবে। অনুদীপ তখন এসআই কে রাজি করিয়ে ওই 25 জনের স্যাম্পল নিয়ে একটা ল্যাবে পাঠায়, কিন্তু টেস্টের রেজাল্ট আসতে 10 দিন লাগবে। তাই এখন শুধুমাত্র অপেক্ষা করতে হবে। আর এখন তাদের একটাই কাজ, আর তা হলো এর মধ্যে গ্রামে আর কোনো ঘটনা ঘটে কিনা তার খেয়াল রাখা। কিন্তু এর মধ্যেই বিপত্তি ঘটে। দেখা যায় গ্রামের পঞ্চায়েত আসে পুলিশ স্টেশনে। আসলে সামনেই তার মেয়ের বিয়ে, আর তাই সে পুলিশ স্টেশনে আসে বিয়ের দাওয়াত দিতে। বিয়ের কথা শুনে অনুদীপ বলে, এখন গ্রামে সব মেয়েদের বিয়ে হলেই খুনের ঘটনা ঘটছে, আর তাই আমার মনে হয় এই মুহূর্তে আপনার মেয়ের বিয়ে দেওয়া ঠিক হবে না। তাই বিয়ের তারিখটা দয়া করে পেছানোর চেষ্টা করুন। আমরা আশা করছি এই বিষয়গুলো খুব দ্রুত সমাধান করে ফেলবো। কিন্তু পঞ্চায়েত বলে, গ্রামের আর 5টা মেয়ের সাথে আমার মেয়ের তুলনা হয় না। আর সব থেকে বড় কথা হলো, আমার মেয়ের দিকে কারো তাকানোর সাহসই নেই। তাই আমার মেয়ের বিয়ে হবে, এটা কেউ আটকাতে পারবে না। তো এসব বলেই পঞ্চায়েত তার বাড়িতে গিয়ে মেয়ের বিয়ের সব আয়োজন শুরু করে দেয়। বিয়ের দিন সকালে অনুদীপ তাকে ফোন করে আবারও বিয়ের তারিখ পিছিয়ে দিতে বলে, কিন্তু পঞ্চায়েত তার কোনো কথাই শোনে না। শেষমেশ সে তার মেয়ের বিয়ে দিয়ে দেয়। ওই দিন রাতে গ্রামের সবাই অনেক আনন্দ করে। এদিকে ধীরুপদীকে দেখা